করবো তোমাদের সাথে। দেখো, ফার্স্ট আজকের ডেট বলে দাও। টুডে উইক স্টার্ট করো আজকে ক্লাস। ডেট হচ্ছে কত? ডেট গো আজকে? আজকে হচ্ছে 29 না কত? 29 নভেম্বর, ঠিক আছে। 29/11/24 আমরা থার্মোডাইনামিক্সের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তাপগতিবিদ্যার এটার আমরা সেকেন্ড ল পড়ছি, দ্বিতীয় সূত্র পড়ছি, সেকেন্ড ল। এবং এখানে আমরা একটা ক্লাস করেছি, কিছু কিছু জিনিস আমরা বুঝেছি, বাদবাকি জিনিসগুলো আমরা বুঝবো এবং এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করব। মানে এর থিওরিটা কমপ্লিট করব। আর এখান থেকে কি কি অঙ্কগুলো পড়ে সেগুলো আমরা একটু ডিসকাস করবো আজকে। আজকে আমরা মোটামুটি এইটুকু কমপ্লিট করতেই হবে আজকে। খুব অল্প বিষয় বাকি আছে বলে কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমরা প্রথম ডিসকাস করব, সেটা হচ্ছে যে আমরা ক্লাসটা কি করে করব। তাহলে এই উইকেন্ডে যেহেতু আমি যেতে পারলাম না, এক নাম্বার, বা ধরো গেলাম না, দুটো কেসই হতে পারে। সেক্ষেত্রে তোমাদের ক্লাস হিসেবে আজ যেমন ফ্রাইডে যেমন যেমন হলো তেমন আজকে একটা ক্লাস যেমন হলো হোক, এটাকে আমরা শেষ করব। স্যাটারডেতে আমি চাইছি যে তোমাদের যদি স্যাটারডেতে আমি তোমরা কোন টাইমে বেশিরভাগ সংখ্যক লোকজন অ্যাভেলেবল সেটা বলো। স্যাটারডেতে তো তোমরা ওই মোটামুটি 9 PM যদি আমরা বলি, বা 9:30 PM বলি, তাহলে কি হবে? কটা পর্যন্ত? 10? তাহলে আমি এই স্যাটারডে টাইমটা তোমাদের, যদি ধরে নাও অনেকের আছে, যেমন ধরে নাও টাইম হচ্ছে সেকেন্ড ব্যাচের টাইমটা যদি করি করি 1 PM। সেকেন্ড ব্যাচে সবারই হবে আশা করা যায় 1 PM। ফার্স্ট ব্যাচে সবারই হবে কি 1 PM? যারা যারা অ্যাভেলেবল আছে তাহলে 1 PM টা যদি কারো না হয় বলো। কিন্তু কত 1 PM এ কটা পরে করো? কত কত পরে? 1:30? 1:30 PM করলাম তাহলে। কি আছে, কখন কখন হবে বল তাহলে? কখন হবে? 3টে থেকে কেমিস্ট্রি আছে, আমি তো 1 ঘন্টা পড়াবো। 1:30 থেকে 2:30 হয়ে যাবে। অনলাইন ক্লাস তো, দৌড়াতে হবে না, তুই ব্যাগ ট্যাগ নিয়ে পিঠে পিঠে এটা অনলাইন, হ্যাঁ হ্যাঁ, আমি তো যাচ্ছি না উইকেন্ডে, অনলাইন ক্লাস। আমি কিন্তু আপলোড করে দেবো রাত্রের মধ্যে, রাত্রে বসে করে নিতে পারো। যারা ধরে নাও রাত্রে যাদের 9:30-তে আছে, 9:30-তে যাদের আছে, তারা আমি তো আপলোড করে দেবো, ধরে নাও তোমাদের 6টা 7টার মধ্যে আপলোড করে দেবো। তাহলে করে নিতে পারো তখন রাত্রে ক্লাস। যদি কারোর কোনো পার্ট মিসিং হয়, ধর তুই একটু দেরি হলো ঢুকতে, খানিকটা পরে ঢুকলি, প্রথম পার্টটা পরে গিয়ে দেখে নিলি, সম্ভব হবে? সুতরাং বাড়ি আসতে দুটো হয়ে যাবে, তাহলে তো ক্লাসটা করা হবে না। ধর অনলাইন হলো না, রেকর্ডেড ক্লাস পরে, কিন্তু এটা করে নিও ক্লাসটা। ঠিক আছে, ওখানে নতুন চ্যাপ্টার আমরা স্টার্ট করব। হ্যাঁ, অনলাইন। কে 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 কিসের ক্লাস আছে বুঝতে পারলাম না। তুমি 1টা থেকে 3টে ক্লাস আছে? ও, ডান্সের ক্লাস আছে, তাহলে তুই, তাহলে রাত্রে রেকর্ডেডটা দেখে নে। রেকর্ডেড ক্লাস করতে কি অসুবিধা হবে? মোটামুটি ধর এরকম একটা এই কর, অ্যাডজাস্ট কর, নইলে আমি যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হলে ওখান থেকে ফটো তুলে পাঠিয়ে দিবি আমাকে, যে এই জায়গাটা ক্লিয়ার করে বলে দিন। ঠিক আছে। আর সানডে, সানডে তোমাদের আমি ক্লাস নেব মোটামুটি ধরে নাও ওই 10:30, মানে 11 AM। 11 AM নেবো, প্লাস আমি সানডে একটা নেবো, রাত্রে নেবো 10 PM নেবো। দুটো ক্লাস হবে, 2 ক্লাসেস।
এবার দুটো ক্লাস কেন, দুটো থিওরি করাবো না, 11 AM এ শুধুমাত্র প্রবলেম করাবো, বা এইটা এখানে এখানে থিওরি করাবো আর এইটাই প্রবলেম করাবো। সেটা আমরা আজকে কেমন পড়ে নিচ্ছি না পড়ছি তার উপর নির্ভর করছে যে আমরা থিওরি করব না অঙ্ক করব। এটা যেমন থিওরি ক্লাস হবে, আজকেটাও থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্রবলেম হবে। তো এইটুকু আমরা আপাতত ফিক্স করলাম। এরপর আই উইল ট্রাই, আর নেক্সট উইকে আমি আসছি, ওটা 100% শিওর, নেক্সট উইকেন্ডে আমি আসছি, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আর তোমাদের খাতাগুলো তোমাদের খাতাগুলো যদি কোনোভাবে সম্ভব হয়, যারা পরীক্ষা দিয়েছো তাদের কিছু সংখ্যক খাতা যদি ওই আমার পড়ার ওখানে তোমরা জমা দিয়ে আসতে পারো কোনো একটা টাইমে, হ্যাঁ, বা তোমরা কোনো টিউশনে যদি জমা দিয়ে আসতে পারো আমাকে ফোন করে, তাহলে ইট উইল বি বেটার। তাহলে এখানে একজন আসবে কিছুদিন পরে, তাহলে আমি খাতাগুলো দেখে নিতে পারি। বেশি সব খাতা দিস না, কারণ আমি তো বেশি টাইম পাবো না। আর খাতাগুলো দেখতে হবে ধীরে ধীরে খুঁটিয়ে। অনেকে কিন্তু খাতার ফটো পাঠাওনি, ফটোগুলো পাঠিয়ে দিও, নাহলে পরে তো আবার চেঞ্জ করে নেবে। ওকে, তো দ্যাটস দ্য প্ল্যান। কারোর কোনো ডাউট বা কোনো বক্তব্য থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে, তো তাহলে শুরু করে দিই। বিজিত, তো ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, এইগুলো তো আমাদের একটা বিষয় হচ্ছে যে তোমরা রেকর্ডেড ক্লাস করার জন্য কিন্তু কোনোভাবে করতে গিয়ে দেরি করো না। কারণ যেহেতু আমার পড়ানোর প্যাটার্নে বা আমার যেহেতু ডিস্টেন্সের একটা ইস্যু আছে, যেহেতু আমি 300 কিলোমিটার 300 সাড়ে 300 কিলোমিটার দূরে থাকি, তাই যাওয়া আসা এই সংক্রান্ত কিন্তু মাঝে মাঝেই অল্প বিস্তর ইস্যু হবে। কিন্তু যেহেতু আমি রেসপন্সিবিলিটি নিয়েছি, এটা শিওর যে উইথ গুড নলেজ আমরা 11-12 শেষ করব, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু যদি আমার সঙ্গে সঙ্গে তোমরা তাল মিলিয়ে চলতে পারো, আর যে যেদিনের ক্লাস সেদিন যদি রাত্রের মধ্যে বসে করে নিতে পারো একটু সিনসিয়ারলি, বা খুব বেশি হলে জাস্ট তার পরের দিনটা একটা টাইমে যদি করে নিতে পারো, এইভাবে করে নিতে পারো, তাহলে কিন্তু মানে তাহলে সবকিছুই শেষ হবে। কিন্তু যদি তোমরা জমিয়ে রেখে দাও, তাহলে কিন্তু ব্যাকলগ হবে, তাহলে কিন্তু তাতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যে স্যার ওখানে বসিয়ে রোজ পড়ায় তাদের কাছে কিন্তু তোমরা যেতেই পারো। তো আমার কোনো রকম কোনো তোমাদের প্রত্যেককে আমি ভালোবাসি, এবং কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই আমি খারাপ বাসবো বা মানে আমি কিছু ভাববো, এরকম ভেবো না। যদি কারুর মনে হয় যে না অসুবিধে হচ্ছে, সে এরকম ধরে নাও অনলাইন অফলাইন কখনো কখনো আমি এক্সট্রা ডেট দিয়ে ফেলছি রাত 10টার পরে, তো ইট ইজ টাফ টু ম্যানেজ। আমি এটা বুঝি একজন স্টুডেন্ট হিসেবে, এটা সত্যি শক্ত। কিন্তু যদি তাল মিলিয়ে নিয়ে নিতে পারো এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করে নিতে পারো এবং যদি বুঝে যেতে পারো থিওরিটা ঠিকঠাক করে, অঙ্কগুলো ঠিক করে করে নিতে পারো, তাহলেই কেবলমাত্র তোমরা থাকবে। কিন্তু খুব বেশি কিন্তু চাপ নিয়ে জোর করে কিন্তু থেকো না। ওকে, এটা প্রত্যেকের কাছে আমার খুব রিকোয়েস্ট আর কি। কেউ কিন্তু তার ফিউচার কিন্তু খারাপ করো না, প্লিজ। আর এই যে প্রবলেমটা আমি 10 PM এ করব, এখানে কিছু লোকেদের কিছু ডাউট আছে, ভালো ভালো ডাউট আছে, সেই ডাউট গুলো আমি করাবো। সায়দা, তোমার যে ডাউট গুলো আছে ছোট ছোট, সেই ডাউট গুলো বেশ ভালো ডাউট, সেগুলো আমরা এই এতে লোকের ডাউট ক্লিয়ার করব, প্রবলেমের সাথে ডাউট ক্লিয়ার করব। ওকে, সেটা কনসেপচুয়াল যত ডাউট হবে সেগুলো আমরা ওখানে ক্লিয়ার করবো। ওকে, চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। আমরা পড়ছিলাম থার্মোডাইনামিক্সের বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আর আমরা দেখেছি যে এই দ্বিতীয় সূত্র পড়তে গিয়ে আমরা কিছু কিছু টার্ম আমরা বুঝেছি। প্রথমত হচ্ছে আমরা হিমায়ক যন্ত্র বলতে একটা যন্ত্র বুঝেছি, হিমায়ক যন্ত্র। আর আমরা একটা যন্ত্র কথা শুনলাম, সেটা হচ্ছে তোমার তাপীয়, কি তাপীয় মোটর নাম কি, ইঞ্জিন। ইঞ্জিনের বাংলা অর্থ হবে না, ইঞ্জিনই হবে, ঠিক আছে। তাপীয় ইঞ্জিন, এই দুটো নিয়ে আমরা দুটো কথা বলেছি। একটা এর নাম হচ্ছে রেফ্রিজারেটর, আর এটা হচ্ছে তোমার হিট ইঞ্জিন। এই যে দুটো কেস আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি, এই দুটো কেসের
ক্ষেত্রে হিমায়কের ক্ষেত্রে যে সূত্রটা বলেছে সেই সূত্রটাকে আমরা কি কি স্টেটমেন্ট বলি? দ্বিতীয় দ্বিতীয় সূত্রের কোন স্টেটমেন্টটা হিমায়ক যন্ত্রের জন্য বলেছে? কার স্টেটমেন্ট? ভেরি গুড, ভেরি গুড। এটা ক্লসিয়াসের স্টেটমেন্ট, ভেরি গুড। আর হিট ইঞ্জিনের জন্য যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে কেলভিন এবং প্ল্যাঙ্ক। কেলভিন এবং প্ল্যাঙ্ক। এবং মনে রাখবে এই যে হিমায়ক যন্ত্র বা তাপীয় ইঞ্জিন যাদের ক্ষেত্রে এই তাপগতিবিদ্যার সূত্রটা খাটে, দ্বিতীয় সূত্র খাটে, এরা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এদের মধ্যে একটা চক্রীয় প্রসেস চলে, চক্রীয় পদ্ধতি চলে। চক্রীয় পদ্ধতির ইংরেজি নাম কি? সাইক্লিক প্রসেস। একদম। মানে কি এগুলো থেকে বারবার বারবার কিন্তু ওরা আবার নিজের জায়গায় ফেরত আসে। যখন একটা পিস্টনের সাথে পিস্টনের ভেতরে বা ইঞ্জিন যার মধ্যে তোমার তেলটা থাকে, গ্যাসোলিনটা থাকে, তেল থাকে, এই তেলটা এখানে অ্যাকচুয়ালি আগের দিন যে ডিসকাশনটা হচ্ছিল আমি ওটা দেখেছিলাম। এটা হচ্ছে পেট্রোল। পেট্রোলটা এখানে হচ্ছে তোমার বেসিক্যালি বস্তু। পেট্রোলটা হচ্ছে আমরা যেমন গ্যাসের কথা বলছি, সেই পেট্রোলটা গরমে পুরো গ্যাসের মতো হয়ে যায়। সেখানে কি করা হয়, এখানে এই পিস্টন গুলো উঁচু হয় নিচু হয়, কখনো ধীরে ধীরে হয়, কখনো তাড়াতাড়ি মানে স্লোলি হয়, এরকম কখনো ধীরে হয়, কখনো তাড়াতাড়ি হয়, কখনো সংকোচন হয়, কখনো প্রসারণ হয়। তার মানে কি ধীরে ধীরে হওয়া প্রসেসটার মানে কি, কিরকম প্রসেস? যদি এখানে গ্যাস থাকে, এখানে যদি আইডিয়াল গ্যাস আমরা ধরে নিই, তাহলে ধীরে ধীরে হওয়ার প্রসেসটার নাম কি? ধীরে ধীরে কি পদ্ধতি হয়? রিভার্সিবল প্রসেস। এবং ধীরে ধীরে হলে ধীরে ধীরে হলে ধীরে ধীরে হলে কি হবে বলতো দেখি? ধীরে ধীরে হলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে না হিট কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, হিট নয়, টেম্পারেচার। আমি যদি খুব তাড়াতাড়ি করি তাহলেই হিট কনস্ট্যান্ট থাকে, কারণ খুব তাড়াতাড়ি প্রসেসটাকে আমরা কি প্রসেস বলি? আমরা যখন প্রথম সূত্র পড়েছি তখন এমন একটা প্রসেসের নাম বলেছি যেটা খুব তাড়াতাড়ি হয়। সেই প্রসেসটা কি? এডিয়াবেটিক প্রসেস। তাহলে যখন খুব স্লোলি প্রসেস হবে, স্লো প্রসেস যদি হয়, তাহলে দেয়ার ইজ এ চান্স অফ বিং রিভার্সিবল প্রসেস, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। এটাকে বলা হয় তোমার সমষ্ণ প্রক্রিয়া। আর হট করে ভেরি ফাস্ট যদি প্রসেস কোনোভাবে হয়, ভেরি ফাস্ট, তাহলে তখন টোটাল কিউটা কনস্ট্যান্ট থাকবে, সেটাকে আমরা বলি রুদ্ধতাপ প্রক্রিয়া। তো এই যে ইঞ্জিনগুলো থাকে বা এই যে সাইকেল গুলো হয়, হিমায়ক যন্ত্র হোক, ইঞ্জিন হোক বা কোনো একটা চক্রীয় পদ্ধতি হোক, সেখানে আমরা পিস্টন দিয়ে প্রসারণ করতে পারি, আবার সংকোচন করতে পারি গ্যাসটাকে। লিক করার কোনো ব্যাপার নেই, এটাকে চেপে দিতে পারি এদিকে বা এটাকে এইদিকে টেনে দিতে পারি। যখন চেপে দেব তখন হবে সংকোচন, যখন বাইরের দিকে বের করে নেবো তখন হবে প্রসারণ। তার মানে কখনো আয়তন বাড়বে, কখনো আয়তন কমবে, কিন্তু চক্রীয় পদ্ধতিতে ঘটে মানে প্রসেসটা কেমন ঘটে সেটা আমরা একটু ছবি দেখে বোঝার চেষ্টা করব। তো কি হয় তাহলে, কি হয়, কেমন চক্রীয় প্রসেস হয়? এটা জানতে গেলে এটা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী তোমার আহ নামটা ভুলে যাচ্ছি, কার্নো, বিজ্ঞানী কার্নো, কার্নট, বাংলায় উচ্চারণ হচ্ছে মানে এর নাম হচ্ছে কার্নো। বিজ্ঞানী কার্নো একটা পদ্ধতির কথা বলেছেন, একটা সাইক্লিক প্রসেসের কথা বলেছেন, যেখানে তিনি কি বললেন, ফার্স্ট হচ্ছে ধরুন একটা গ্যাস আছে, একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে সাপোজ, এইখানে ধরে নাও কিছু পরিমাণ গ্যাস আছে, তার পিভি ডায়াগ্রামটা আমি এখানে আঁকছি।
তাহলে গ্যাসের চাপ ধরে নাও এখানে P1 আর আয়তনটা ধরে নাও V1। ধরে নাও এরকম কোনো একটা জায়গায় আছে। তারপর কি করলো? তারপরে ধীরে 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 একে চাপ দিল। এর পরের প্রসেস হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। তাহলে কি হবে? এই প্রসেসটা সমষ্ণ হতে গেলে ধীরে ধীরে হবে, ধীরে হবে এবং খানিকটা সংকোচন হলো। তাহলে এই জিনিসটা গিয়ে দাঁড়ালো ধরে নাও এরকম কোনো একটা জায়গায় গেল। এখানে এখন গ্যাসটা আছে। তাহলে সমষ্ণ সংকোচন করলে এখানে পিভি ডায়াগ্রামটা কেমন হয়? সমষ্ণ পদ্ধতিতে কি কনস্ট্যান্ট থাকে বলো তো দেখি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তার মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় না? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কেন হয়? পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। এন তো এমনি মোল সংখ্যা, ওটা এমনিই কনস্ট্যান্ট। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর সমষ্ণ মানে হচ্ছে উষ্ণতা কনস্ট্যান্ট। তাহলে এই ডান পক্ষটা পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে প্রেসার পি এবং আয়তন ভি, এদের দুজনের গুণফল ধ্রুবক। তাহলে যদি আয়তন, সরি এখানে আয়তনটা প্রসারণ সংকোচন বলে দিলাম না? এনিওয়ে এটা এটা একটু গন্ডগোল করলাম। এটা প্রসারণ, এতে ভলিউম বাড়ছে না? উল্টোটা করে দিই। এখানে শর্টকাট করে তাড়াতাড়ি করে চেঞ্জ করতে গেলে আমরা উল্টোটা ধরে নিচ্ছি। এই দিকে প্রসেসটা, এই দিকে। তাহলে এইটা হচ্ছে ধরো P2 V2 আর এইটা ধরে নাও P1 V1। তাহলে এইটা হচ্ছে তোমার P2 V2, কথার কথা বলছি, এটা P2 V2 মানে P1 V1, সরি P1 V1, যেখানে আয়তনটা কম আর প্রেসারটা বেশি। তারপর আমি এটাকে সংকোচন না করে করলাম কি? প্রসারণ। সমষ্ণ প্রসারণ করলাম। প্রথমে প্রসারণ করব। তাহলে এই P1 V1 থেকে এখানে কোনো একটা পয়েন্ট আছে ধরে নাও, যেটা হচ্ছে P2 V2। এটা কেমন গ্রাফ হবে বিজিত? গ্যাস কার্ভ মানে কিরকম কার্ভ? তার নাম আছে একটা, পিভি ইকুয়াল টু ধ্রুবকের পি ভার্সেস ভি। গ্রাফের একটা নাম আছে বাম্পার, ছোটবেলা থেকে অনেকবার বলেছো। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মানে হচ্ছে আয়তকার সমপরাবৃত্ত, এরকম কিছু একটা গ্রাফ হবে। তাহলে এটা ধরে নাও এখানে এলো। বিজিত ঠিক আছে না নেই? এরপর আমরা, তারপরে এটা হচ্ছে স্টেপ এ, এটা হচ্ছে স্টেপ বি। এরপরে আমরা কি করলাম? রুদ্ধতাপ প্রসারণ। রুদ্ধতাপ প্রসারণ। তাহলে রুদ্ধতাপ প্রসারণ যদি করি তাহলে কি হবে? এটা যে রেটে এটার যা স্লোপ, রুদ্ধতাপের নিচের দিকে যাবে না উপর দিকে উঠে যাবে? রুদ্ধতাপের ক্ষেত্রে ভলিউম বাড়ার সাথে সাথে প্রেসার তাড়াতাড়ি কমে না ধীরে ধীরে কমে? রুদ্ধতাপের ক্ষেত্রে খাড়া হবে বেশি। তাহলে পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তার মানে পি ইজ প্রপোর্শনাল টু 1/v টু দি পাওয়ার গামা, যে গামার মানটা আবার একের চেয়ে বেশি। তাহলে একটু ভলিউম বাড়লে, একটু বেড়ে গেলে প্রেসার ঝপ করে কমে যাবে। তার জন্য এটা বেশি খাড়া হবে, এরকম একটা গ্রাফ হবে। তাহলে এইটা হলো এ পজিশন, এটা হলো বি পজিশন, এটা হলো সি পজিশন। এতক্ষণ প্রসারণ করলাম, এবার করব সংকোচন। তার মানে এরকম কোন একটা জায়গায় ধরে নাও প্রসারিত হয়ে গেল, এই পর্যন্ত প্রসারিত হলো। তারপরে স্টেপে আমরা করবো, এটা সি এলো। তারপরে স্টেপে আমরা করব কি? সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। তাহলে কি হবে? এই প্রসেসটা কেমন হবে? তাড়াতাড়ি না ধীরে ধীরে? কেমন প্রসেস হবে এটা? ধীরে হবে। ধীরে 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 হতে হতে এর খানিকটা ভলিউম ধরে নাও কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছালো। সংকোচন করেছে মানে একটু সংকোচন করেছি ধরে নাও, এরকম। তাহলে সমষ্ণ যদি হয় তাহলে আবার এই সমষ্ণ মতন পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। কিন্তু সংকোচন যেহেতু, সেহেতু আয়তন কমবে।
তাহলে আয়তন কমলে এই গ্রাফটা এখান থেকে সি থেকে ডি তে এরকম করে আসবে। তারপর আমরা করব কি, এই ডি থেকে আবার আমরা ডাইরেক্ট চলে আসবো এতে, রুদ্ধতাপ সংকোচন করে, রুদ্ধতাপ সংকোচন করে চলে আসবো। এবং তাতে আমরা দেখতে পাবো, এই কার্নোর যে পদ্ধতি, তাতে আমরা দেখতে পাবো যে ডি গে এতে মিলে গেছে। তাহলে এখানে চারখানা প্রসেস হলো, এ বি সি ডি এ। এখানে চারটে প্রসেস আমরা করলাম। এই যে চক্রীয় পদ্ধতি মানে যে চাকার মতন গোল গোল হবে তা নয়, পদ্ধতিগুলো কেমন তার উপর নির্ভর করবে এটা দেখতে কেমন হবে। আর আমরা জানি যে সমস্ত প্রসারণের ক্ষেত্রে বা সংকোচনের ক্ষেত্রে পিভি গ্রাফটা যেমন মানে দ্রুততার সাথে চেঞ্জ হয়, রুদ্ধতাপের ক্ষেত্রে সেটা আরো অধিক দ্রুততার সাথে চেঞ্জ হয়। সেজন্য আমরা জানি যে পিভি লেখচিত্রে সমস্ত থেকে রুদ্ধতাপের যে নতি সেটা বেশি হয়। এবং বিজ্ঞানী কার্নো কি করলো, কার্নো একটা কল্পনা করলো একটা ইঞ্জিনের কথা বা একটা মেশিনের কথা, একটা সাইক্লিক পদ্ধতির কথা, যে সাইক্লিক পদ্ধতিতে দুটি সমষ্ণ থাকবে আর দুটি রুদ্ধতাপ থাকবে। একটা সমষ্ণ সংকোচন হবে, একটা সমষ্ণ তারপরে হবে রুদ্ধতাপ সংকোচন, তারপরে সমষ্ণ প্রসারণ, প্রসারণ, তারপরে রুদ্ধতাপ প্রসারণ, বা উল্টো যেটা এখানে হয়েছে। এবং এক্ষেত্রে এই যে ডি এসে এতে মিলবে, এটা কোন ক্ষেত্রে সম্ভব, কখন এই ডি এতে এসে মিলবে, সাইক্লিক পদ্ধতি কখন হবে বলতে পারবে? কোন একটা পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি করে টোরে করে টোরে করে টোরে আমি একটা সাইক্লিক প্রসেস বানালাম। সাইক্লিক প্রসেসের সংজ্ঞা কি? সাইক্লিক প্রসেসের সংজ্ঞা কি? সাইক্লিক পদ্ধতির সংজ্ঞা কি? সুমিরা বলে দে তো। বল। একদম তাই। এবার অবস্থা বলতে কি বোঝো? কোনগুলোকে অবস্থা বলে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে এখানে কি তাই হয়েছে তো? জুড়ে গেছে তো? আমার প্রশ্ন হচ্ছে, সাইক্লিক পদ্ধতি হওয়ার সবচেয়ে বড় শর্ত কি? তাহলে আমরা এখানে কি কি ওটা তো হলো তোমার রেজাল্ট, ওটার ফলাফল। একই জায়গায় ফেরত আসে বলে, একই জায়গায় ফেরত আসে বলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু একই জায়গায় ফেরত আসছে, আর আমরা জানি শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে একই জায়গায় ফেরত আসছে, তাই অভ্যন্তরীণ শক্তি কোন রকম কোনো পরিবর্তন হচ্ছে না, এটা তো আমরা ওটার রেজাল্ট পাচ্ছি। কিন্তু আমি জিজ্ঞেস করছি কোন একটা পদ্ধতি সাইক্লিক হবে, পুনরায় পুনরায় সেই আগের দশায় ফিরে আসবে, সেটা হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট শর্তটা কি? কেউ বলতে পারবে? চাপার আয়তন সমান হলে টেম্পারেচার সমান হয়ে যাবে, তাহলে ওটা সংজ্ঞা হয়ে গেল। তাহলে ওটা সংজ্ঞা হয়ে গেল। কি করব? পথের উপর ডিপেন্ড করবে না। কি কি পথের উপর ডিপেন্ড করবে না? এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, তুমি খানিকটা হয়তো বলেছো, কিন্তু ইম্পর্টেন্ট পদ্ধতি হচ্ছে এই যে পুরো পদ্ধতি, সেখানে কোনো ঘর্ষণ জনিত বল থাকবে না। এখানে কোনো রকম কোনো কোনো আর তার মানে প্রত্যেকটা প্রসেস রিভার্সিবল হতে হবে। এগুলো সব রিভার্সিবল প্রসেস, প্রত্যাবর্তক প্রসেস, এগুলো রিভার্সিবল, সব রিভার্সিবল। এটাও রিভার্সিবল প্রসেস, এটাও রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল যদি না হয়, তাহলে তো ও আবার ব্যাক করে আসতে পারবে না। মানে এই চক্রাকার পদ্ধতিটাকে উল্টো দিকে যদি ঘুরিয়ে দাও, তাহলে ও উল্টো দিকে ঘুরে আবার একই রকম চেহারা দেখাবে। আর রিভার্সিবল হওয়া, প্রত্যাবর্তক হওয়া, প্রত্যাবর্তক কি বলেছিলিস কেউ টার্মটা প্রত্যাবর্তক? এটা ইম্পর্টেন্ট। চক্রাকার পদ্ধতি তখনই সম্ভব
চক্রাকার পদ্ধতি তখনই সম্ভব যখন ওই ওই চক্রাকার পদ্ধতিতে থাকা সমস্ত পদ্ধতি, সমস্ত ধাপ বা পদ্ধতি যা হোক, সবগুলি রিভার্সিবল হবে। মানে কি রিভার্সিবল হবে? মানে কি রিভার্সিবল মানে কি? প্রত্যাবর্তক হবে। প্রত্যাবর্তক হওয়ার শর্ত কি? কি শর্ত? দুটি শর্ত। প্রথম শর্ত কি? প্রত্যাবর্তক হতে গেলে প্রথম হতে হবে, প্রসেস হবে ভেরি স্লো। ভেরি স্লো মানে এটাকে বলা হয় কোয়াসি স্ট্যাটিক প্রসেস। এত স্লো হবে, এত স্লো হবে যাতে মনে হবে প্রতিটা পজিশনে স্লো আছে। আর নো ডিসিপেটিভ ফোর্স। হ্যাঁ, কি বলছো? কোনো কি বললে বলো? কোন রকম, হ্যাঁ, ঘর্ষণ থাকবে না, তার মানে কোনো অবক্ষয়ী বল থাকবে না। ডিসিপেটিভ ফোর্স মানে অপচয়ী বল থাকবে না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ফিজিক্স পড়া মানে ঘপ ঘপ করে 5-6টা অঙ্ক করা নয়, থিওরিটা কিন্তু বুঝতে হবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের যেগুলো ওই কথা দিয়ে যে প্রবলেম গুলো থাকে সেগুলোকে এইগুলো ভেতরে ঢোকানো থাকে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। তাহলে এখানে কার্নো সেই ইঞ্জিনের কথা বললো, তাহলে কার্নো একটা চক্রের কথা বললেন। চক্রের কথা বললেন, যে চক্রটায় কি আছে? চক্র মানে কি? চক্র মানে আমি বলছি সাইক্লিক প্রসেস। এই চক্রটা কৃষ্ণ চক্র নয়, এটা সাইক্লিক প্রসেসের কথা বললেন। যেখানে কি আছে? প্রথমে দুটি সমষ্ণ প্রক্রিয়া আছে, দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া আছে। একটা সমষ্ণ প্রসারণ আর একটা সমষ্ণ সংকোচন। দুটি রুদ্ধতাপে একটা প্রসারণ আর একটা সংকোচন। এই যে টোটাল প্রসেস, সেটা দিয়ে তিনি একটি চক্রের কথা বললেন, যেখানে এই সমস্ত প্রক্রিয়াগুলো হবে প্রত্যাবর্তক। সমস্ত প্রক্রিয়া প্রত্যাবর্তক। প্রত্যেকটা স্টেপ হচ্ছে প্রত্যাবর্তক। তাহলে এই জিনিস কি বাস্তবে এক্সিস্ট করবে? এই জিনিস কি বাস্তবে এক্সিস্ট করবে? কোনোভাবেই করবে না, কারণ প্রত্যাবর্তক জিনিসটাই বাস্তবে এক্সিস্ট করে না। কিন্তু তবুও কার্নো এমন একটা ইঞ্জিনের কথা বললেন যেখানে এইরকম ধরনের একটা প্রসেস হবে। এই জিনিসটা নিয়ে আমরা একটু স্টাডি করব। এই কার্নো, যে এই ইঞ্জিনটাকে বলা হয় কার্নো ইঞ্জিন। তাহলে যে ইঞ্জিনই তো সবসময় এরকম, যে সিলিন্ডারটা থাকে তার মধ্যে তেল থাকে, প্রচুর গরম হয়, গ্যাসোলিন যাকে বলা হয়। সেখান থেকে তোমার কিরকম তাহলে সংকোচন প্রসারণ হবে? প্রথমে হালকা হালকা, তারপর ঝপ করে প্রথমে হালকা হালকা সংকোচন হতে হতে ঝপ করে সংকোচন হবে, তারপরে হালকা হালকা প্রসারণ হতে ঝপ করে প্রসারণ হবে। ধীরে 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 দেখো, প্রথমে হচ্ছে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, তার মানে ধীরে ধীরে প্রসারণ। তাহলে কি হবে? পিস্টনটা বাইরের দিকে যাবে না ভেতরের দিকে আসবে? বিদিত, তাহলে পিস্টন পিস্টন ধীরে ধীরে বাইরের দিকে। তারপরে কি হবে? হট করে কি হবে? তারপরে রুদ্ধতাপ প্রসারণ। রুদ্ধতাপ প্রসারণে পিস্টন ভিতরের দিকে যাবে না বাইরের দিকে যাবে? এই ধীরে ধীরে জায়গায় কি হবে? রুদ্ধতাপের ক্ষেত্রে কি হয়? প্রসেসটা তাড়াতাড়ি হয় না কুইক হয়? কুইকলি বাইরের দিকে যাবে। তারপর কি হবে? সেই যে কন্ডিশনটা তৈরি হলো অনেকটা, তাহলে পিস্টনটা টেনে নিল অনেকটা, আবার ঠেলতে হবে, ছোট করতে হবে, তার জন্য হবে সংকোচন। প্রথম সংকোচন হচ্ছে
সমষ্ণ সংকোচন। এইটা হচ্ছে পিস্টন ধীরে ধীরে ভেতরের দিকে, আর তারপরটা হচ্ছে রুদ্ধতাপ সংকোচন, তারপরে পিস্টন কুইক ভেতরের দিকে। এই প্রসেসটা চলতে থাকবে বারবার। একটা একটা ইঞ্জিনের মধ্যে বা ধরে নাও কোন একটা ফ্রিজের মধ্যে যে অ্যাকচুয়াল প্রসেসটা চলে সেটা এরকম করে চলতে থাকে। তার ফলে এই জিনিসগুলো ঘটে। সেই দুটো স্টেটমেন্ট আমরা বলো। তুমি যে একটা একটা না 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 একটা তুমি সাইক্লিক প্রসেস তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, তাই না? ও তো সেই একই রাস্তা দিয়েই ঘুরবে। বুঝলে না বুঝলে না? যে কোনো জায়গা থেকেই তুমি শুরু করতে পারো। তাহলে এই চারখানা প্রসেস আছে এবং চারখানা প্রসেসের জন্য আমাদের দেখতে হবে। এবার তুমি বলো তো দেখি, এই যে চারখানা প্রসেসের মধ্যে হিট কোথায় ঢুকবে কোথায় বেরোবে, এটা আমরা দেখবো। তাহলে এই চারটে পদ্ধতির মধ্যে এইটা হচ্ছে ধরে নাও এ টু বি, এটা হচ্ছে তোমার বি টু সি, এটা হচ্ছে সি টু ডি, এটা হচ্ছে ডি টু এ। কোন গ্রাফের? পিভি গ্রাফে, যেটা আগের আগের পাতায় লিখলাম, পিভি গ্রাফের। যেটা দেখতে কিরকম, এরকম, এরকম, তারপরে এই দিক থেকে আসবে এরকম, এরকম। যেভাবে আমি বললাম তাতে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার বলো তো দেখি, এই যে চারটে প্রসেস, তার মধ্যে কোন প্রসেসে সিস্টেম থেকে হিট ঢুকবেও না বেরোবেও না? এই প্রসেসটা কার হচ্ছে? এই যে সংকোচন প্রসারণ কার হচ্ছে? হয় গ্যাসের, না হলে গ্যাসোলিনের, না হলে কোন একটা পদার্থের, যার আমি এই জিনিসটা করছি। তাহলে সেই পদার্থের মধ্যে হিট কোনখানে ঢুকবে, কখন হিট ঢুকবে, কখন হিট নেবে, এটা বলো তো দেখি। কোন জায়গায় হিট ঢোকার চান্স আছে, কোন জায়গায়? এবি, এবি আর সিডিতে। কেন? কেন বললে এটা কথাটা? এবি আর সিডিতে কেন? কেন এরকম ধরনের কথা বললে? এবিতে ঢুকবেই কেন? ভেরি গুড। প্রসারণ হচ্ছে মানে কৃতকার্য হবে না, হবে না? আর সমষ্ণ প্রক্রিয়ায় তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয় না। ভেরি গুড। তাহলে দেখো এবি প্রসেসের ক্ষেত্রে আমরা আমরা যে ইকুয়েশন থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল লিখতে পারি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এবি প্রসেসটা যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউ কত হয় প্রিয়ন্তন? কেন? আদর্শ গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, অনলি টি এর উপর নির্ভর করে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাই যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার তো ফিক্সড, তার মানে এটা চেঞ্জ করবে না, ইট ইজ জিরো। কিন্তু প্রসারণ হয়েছে, যে কথাটা বললো প্রসারণ হয়েছে, তার মানে হচ্ছে ডিডব্লিউ হচ্ছে পজিটিভ, তার মানে ডিকিউ হচ্ছে পজিটিভ, তার মানে হিট ঢুকছে এখানে। তার মানে কখন? তার মানে এইটার মানে বোঝো, এটার মানে হচ্ছে যে ইঞ্জিনে যে আগুনটা আমি লাগালাম, সেই আগুনটার মধ্যে যে হিট সৃষ্টি হলো, তাপ সৃষ্টি হলো, সেই তাপটা কখন ঢোকে? এখানে তাপ ঢোকে, এখানে হচ্ছে তাপ ঢোকে, যেটাকে আমরা বলেছিলাম Q1। বলেছিলাম না আগের দিন? এরকম করে এটাকে Q1 বলেছিলাম, এইদিকে বলেছিলাম Q2, বলেছিলাম না বলিনি? আর এখানে বলেছিলাম W। আগের দিন এটা বলেছিলাম। তাহলে দিস ইজ Q1। বিসি পদ্ধতিতে, বিসি পদ্ধতিতে কত হবে? আবার আমি আঁকি।
এবার বিসি পদ্ধতি, এই পদ্ধতিতে ডিকিউ কত হবে? ডিকিউ কত হবে কে বলতে পারবে? এখানে ডিকিউ হবে 0, কারণ রুদ্ধতাপ প্রক্রিয়া। এবি পদ্ধতিতে, এবি পদ্ধতিটা আরেকবার বলে দিই, এবি পদ্ধতিতে আমরা দেখতে পেলাম পদ্ধতিতে হচ্ছে টি কনস্ট্যান্ট, টি ইকুয়াল টু T1, এখানে ধরলাম টেম্পারেচার সমস্ত লাইনটা হচ্ছে T1 ধরে নাও, T1 উষ্ণতা, তাহলে T1 উষ্ণতা এটা হচ্ছে ধ্রুবক। তার জন্য আমরা কি পেলাম? এর জন্য আমরা পেলাম ডিইউ সমান 0, তার জন্য আমরা পেলাম ডিকিউ সমান ডিডাব্লিউ। এবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডিডাব্লিউ কত হয় গো? এই সমস্ত প্রক্রিয়া, এটা তো সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়ায় কি ফর্মুলা হয়? যদি V1 থেকে V2 তে যায়, এটা ধরে নাও V1 থেকে V2 তে, এটা ধরে নাও P1 V1, এটা হচ্ছে ধরে নাও P2 V2, এটা ধরে নাও P3 V3, P3 V3, আর এইটা ধরে নাও P4 V4। মানে কি? মানে হচ্ছে এইটুকু হচ্ছে P1, এইটা হচ্ছে V1, এইটা হচ্ছে P4, এইটা হচ্ছে V4। ওই পয়েন্ট গুলোর কোঅর্ডিনেট বললাম, মানে যখন সংস্থাটা ওই জায়গায় পৌঁছাচ্ছে অতক্ষণ টাইম পর, তখন তার প্রেসার ভলিউম চেঞ্জ করে কি দাঁড়াচ্ছে সেটার ভ্যালু বললাম। তাহলে এবি প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে, সেই তাপমাত্রাটা কত? T1, সেটা কনস্ট্যান্ট রেখে আমি যদি ভলিউমটাকে V1 থেকে V2 তে নিয়ে যাই, তাহলে কত কাজ করতে হবে? এন মোলের জন্য না বলতে পারলে কান মুলে দেবো, কিন্তু আমি বলে দিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। এন আর টি যেটা তুমি বললে সেটা T1, কারণ ওটা টেম্পারেচার T1 ধরেছি। ভেরি গুড। এলএন V2/V1। এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট মনে রাখতে হবে, তবেই তুমি ঝপাঝপ পারবে। নেক্সট, নেক্সট আমরা এটা পেলাম সমস্ত প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া, বিসি পদ্ধতি হচ্ছে রুদ্ধতাপ, তাহলে ডিকিউ হচ্ছে 0, ডিকিউ হচ্ছে 0। তাহলে এখানে কাজ কত হবে? বিসি পদ্ধতিতে ওয়ার্ক ডান কত হবে? কৃতকার্য কত হবে? কত কৃতকার্য হবে বলো? ডাব্লিউ সমান কত হয়? রুদ্ধতাপ প্রক্রিয়ার ডাব্লিউ কত হয়? মনে নেই? 1/1 মাইনাস গামা ইন্টু এন আর T1 মাইনাস T2। এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, এরকম কি হয় না? হয় না? আমি ভুল বলছি? আমরা তো এটা করেছি, এটা আমরা করেছি না করিনি ক্যালকুলেশন? মনে আছে না নাই? একটু বলো। করেছি। সিডি প্রসেসে দেখো, সি থেকে ডি পদ্ধতি যেটা আছে, এটা এগেইন, এটা হচ্ছে, এটা রুদ্ধতাপ, এটা প্রসারণ ছিল, এটা হচ্ছে প্রসারণ। এবার আমরা চলে এলাম সংকোচনে, কারণ চেপে এর ভলিউম কমিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। এখানে, এখানে কত হবে? সমষ্ণ যদি হয়, তাহলে ডিইউ হবে টেম্পারেচার ইকুয়াল টু T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিইউ হবে 0, আর ডিকিউ তাহলে কত হবে? ডিকিউ সমান হবে nR/T2, nR/T2 ln V4/V3। এবার বলো তো দেখি, V4 বড় না V3 বড়? V4 বড় না V3 বড়? তাহলে V4 ভি বড়, তাহলে V4/V3 এটা একের চেয়ে কম না বেশি? এইখানে দেখো, এইটা হচ্ছে V4, এইটা হচ্ছে V4, এখান থেকে এতটা হচ্ছে V4, এখান থেকে এতটা হচ্ছে, সরি সরি V3, সরি এটা V3, আর এটা হচ্ছে V4। V4 মানে এখানকার ভলিউম এটা কম, V3 অনেক বড়। তাহলে V4/V3 একের চেয়ে বেশি না কম?
কম হবে। তাহলে তার লগের মানটা কি হবে? লগ একের চেয়ে কম ভ্যালুর লগ কি হয়? পজিটিভ না নেগেটিভ? একের চেয়ে যদি কম হয় লগের ভ্যালু নেগেটিভ হয়। তার মানে এখানে ডিকিউটা তুমি নেগেটিভ পাচ্ছ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সিডি যে প্রসেসটা সেই প্রসেসে আমরা দেখতে পেলাম ডিকিউ সমান কিউ টু সমান ইন্টিগ্রেশন ডিকিউ, সেটা সমান আমরা পেয়েছি এন আর টি টু এল এন ভি ফোর মাইনাস ভি থ্রি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা সংকোচন হয়েছে। সংকোচন যদি হয় তাহলে অবশ্যই ফাইনাল যে আয়তন সেটা প্রাথমিক আয়তনের চেয়ে কম। তার মানে ভি ফোর বাই ভি থ্রি এটা হচ্ছে লেস দ্যান ওয়ান। আর আমরা জানি যে লগ ওয়ানের মান শূন্য শূন্য থেকে কম হয়। তাহলে শূন্য থেকে যদি কম হয় তাহলে এটা পজিটিভ না নেগেটিভ হিটটা? এখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে পার্টটা, এই পার্টটা দেখতে পাচ্ছি নেগেটিভ। তার মানে আমি বলবো যে কিউ টু হচ্ছে নেগেটিভ মাইনাস এন আর টি টু ইন্টু এল এন ভি থ্রি বাই ভি ফোর। তাহলে কিউ টু হচ্ছে তোমার ঋণাত্মক। কিউ টু ঋণাত্মক মানে কি? হিট বেরিয়ে গেল না ঢুকে গেল? কিউ টু বেরিয়ে গেল। কারণ আমরা জানি সিস্টেম যদি নেয় তাহলে পজিটিভ নেবে, সিস্টেম যদি কাজ করে পজিটিভ কাজ করবে, সিস্টেমের টেম্পারেচার বাড়লে পজিটিভ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে। আর সিস্টেম থেকে যদি বেরিয়ে যায় তাহলে নেগেটিভ হিট হবে। সিস্টেম যদি সংকুচিত হয়ে যায় তাহলে নেগেটিভ কাজ হবে, এগুলো আমরা জানি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম হিট তার মানে বেরিয়ে এলো, হিট বেরিয়ে গেল সিস্টেম থেকে। আর ডিএ প্রসেসটা কি হবে? ডিএ প্রসেসটা কি গো? কোনটা? টিভিতে দেখো তো, আমি আরেকবার আঁকি। ডিএ প্রসেস হচ্ছে লাস্টটা। এইটা গেছিল প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড, এইটা ফোর্থ। এইটা হচ্ছে ডি থেকে এ, যেখানে এর ভলিউম হচ্ছে, এর টেম্পারেচার হচ্ছে টি টু, এর টেম্পারেচার হচ্ছে টি ওয়ান। এই প্রসেসটা হচ্ছে ডিএ পদ্ধতি যেটা, ডিএ পার্ট যেটা, এই পার্টটা হচ্ছে রুদ্ধতাপ সংকোচন, এডিয়াবেটিক কম্প্রেশন, রুদ্ধতাপ সংকোচন। সংকোচন যদি হয় রুদ্ধতাপ পদ্ধতিতে তাহলে সাইদা কি জিরো হবে? ডিকিউ জিরো হবে। তাহলে এই দুটো প্রসেসে নো হিট আদান প্রদান, এখানেও নো হিট। এইখানে আমি দেখতে পেলাম কিউ ওয়ান হিট ঢুকলো, এখানে আমি দেখতে পেলাম কিউ টু হিট ঢুকলো, বেরিয়ে গেল, আমরা দেখতে পেলাম। তাহলে এইটা আমার একমাত্র খরচা। আর কত কাজ হলো সেটা আমরা দেখার চেষ্টা করব, টোটাল কতটা কাজ হলো সেটা দেখার চেষ্টা করব। তাহলে এখানে কাজ কত হবে? WDA কত হবে? ডি থেকে এ প্রসেসের ঊর্ধ্বতাপ সংকোচনের ক্ষেত্রে কি হয়, কি রকম প্রসেস হয়? এনআর বাই ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান হয়, টি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস গামা করেছি, এনআর বাই ওয়ান মাইনাস গামা ইন্টু এটা হবে টি ওয়ান মাইনাস টি টু। আগের যেটা লিখেছিলাম, যেটা ডাব্লিউ, এটা যদি এ বি সি ডি হয় তাহলে ডাব্লিউ বিসি যেটা হবে সেটা হবে এনআর বাই ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আর কি হবে? আর এখানে যে কৃতকার্যটা হবে ডাব্লিউ এ বি যেটা আমরা লিখলাম সেটা লিখলাম এন আর টি ওয়ান এল এন ভি ওয়ান, সরি, এল এন ভি টু মাইনাস ভি টু বাই ভি ওয়ান। আর ডাব্লিউ সি ডি যেটা লিখলাম সেটা মাইনাস এন আর টি টু এল এন, কি হবে বলো? এখানে হচ্ছে ভি থ্রি ভি ফোর, না না না, ভি থ্রি বাই ভি ফোর হবে, কারণ ভি ওয়ান তো এইখানে, এগুলো আলাদা তো, এইটা আর এটা তো আলাদা, ভলিউম তো একই নয়। এটা এখানে দেখ, ভালো করে দেখ, এটা আলাদা তো। বোঝা গেল কি বললি? এ যে পজিশন তার ই হচ্ছে পি ওয়ান ভি ওয়ান কোঅর্ডিনেট, বি যে পজিশন তারটা হচ্ছে পি টু ভি টু,
সি যে পজিশন তার হচ্ছে P3 V3, ডি যে পজিশন সেটা হচ্ছে P4 V4। তাহলে টোটাল কাজ কত হবে যদি যোগ করে দিই তাহলে কি দাঁড়াবে? মোট কাজ কত হবে? ঝেড়ে যোগ করে দাও। ঝেড়ে যোগ করে দিলে কত দাঁড়াচ্ছে দেখো। তাহলে এইটা হচ্ছে আমার পরে এই দেখো এইটা আর এইটা কিন্তু কেটে যাবে। এটা কেটে যাবে। তাহলে মোট কার্য যেটা হচ্ছে সেটা হচ্ছে WAB প্লাস WBC প্লাস WCD প্লাস WDA। এটা হচ্ছে টোটাল ডাব্লিউ। তাতে আমরা কি পেলাম? এইটা পেলাম NR P1 ইন্টু ln V2 বাই V1। এটা পেলাম কি NR বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। তারপরটা পেলাম মাইনাস NR T2 ইন্টু ln V3 বাই V4 প্লাস এইটা পেলাম NR বাই 1 মাইনাস গামা T1 মাইনাস T2। তাহলে দেখো এইটা T1 মাইনাস T2, এটা T2 মাইনাস T1, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে কাজ শুধুমাত্র হচ্ছে সমস্ত প্রক্রিয়ার দুটোর জন্য বেঁচে থাকছে। কত হচ্ছে? NR কমন T1 ইন্টু T1 ইন্টু লগ ln V2 বাই V1 মাইনাস T2 ইন্টু ln V4 বাই V3। তাহলে এটা হচ্ছে মোট কার্য। এবার মোট অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত হবে কে বলতে পারবে? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত হবে কে বলতে পারবে? তাহলে এইটা ধরে নাও ডেল্টা ডাব্লিউ, বড় ডেল্টা ডাব্লিউ, এটা বড় ডেল্টা ইউ, এটা হচ্ছে শূন্য। কেন শূন্য? চক্রীয় পদ্ধতি তো। কি বলছো? রেগে যাচ্ছ কেন সাইদা? বলো কি কোনটা হবে? V3 বাই V4 হবে, তাই তো? সরি, থ্যাংক ইউ। এগুলো চেক করে নেবে। দেখো, সিলি মিস্টেক ইজ এ ব্যাড মিস্টেক। আমার এটা মাঝে মাঝে টুকটাক হয়, এগুলো তোমরা অবশ্যই কারেক্ট করে নেবে। ওকে, আর সবসময় বই পড়বে, বই দেখে দেখে কিন্তু ভালো করে পড়ে নেবে থিওরি। ওকে, বইয়ে যদি কোনো জিনিস ডাউট লাগে সেগুলো যেমন অনেকে জিজ্ঞাসা করে, প্রত্যেকে জিজ্ঞেস করবে। কখনো কখনো আমার অ্যান্সার দিতে একটু দেরি হলে জানবে যে হয়তো ঠিক করে সময় পাইনি, বা জানবে যে এটা বলার জন্য তোমার খানিকটা টাইম লাগবে, ভালো করে বলার জন্য আমি ওয়েট করছি। কিন্তু কোনো টাইমে আনঅ্যাড্রেসড হবে না। ওকে, 15 days ম্যাক্সিমাম ওয়েটিং টাইম। তাহলে ডেল্টা ইউ এটা হলো, ডেল্টা ডাব্লিউ এটা পেলাম। এবার বলো তো দেখি মোট ডেল্টা কিউ কত, হিট কত ঢুকে, নেট হিট, কতটা ঢুকেছে সিস্টেমে, কত হবে বলো? কত হবে? তার মানে হবে তোমার মোট কার্য যেটা হলো সেটা হবে, তার মানে ডাব্লিউ প্রথমে এই যে প্রসেসে এ থেকে বি তে কেবলমাত্র হিট ঢুকেছে, এখানে কোনো হিট নেই। ডেল্টা কিউ, এখানে ডি কিউ জিরো, এখানে হিট বেরিয়ে গেছে, আর এখানে ডি কিউ জিরো। এখানে ঢুকেছে, এটা পিভি গ্রাফ। তাহলে দেখো এখানে এইটা হচ্ছে Q1 এখানে ঢুকলো, Q2 এখানে বেরোলো। তাহলে নেট কিউ যেটা সেটা Q1 মাইনাস Q2। তাহলে আমরা এখানে কি পেলাম? মোট কিউ এটা পেলাম, ডেল্টা ইউ পুরো প্রসেসে সাইক্লিক প্রসেসে জিরো পেলাম, ডেল্টা ডাব্লিউ সমান কিছু একটা পেলাম, এনআর ইন্টু T1 ln V2 বাই V1 মাইনাস T2 ln V3 বাই V4 এরকম পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে কত কাজ করেছে? এখানে ডেল্টা কিউ, ডেল্টা ইউ, ডেল্টা ডাব্লিউ তোমাকে কিসের হিন্টস দিচ্ছে? কোন পদ্ধতি, কোন সূত্রকে কাজে লাগাবে তোমরা যদি এই তিনটে জিনিস পাও, যেটা সবসময় সত্য।
ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী আমরা পাবো পুরো চক্রীয় প্রসেসের জন্য, প্রতিটা প্রসেসের জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা ব্যবহার করতে পারি, আর পুরো চক্রীয় প্রসেসের জন্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে পুরো চক্রীয় পদ্ধতির জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা ব্যবহার করতে পারি। এবং সেখানে তোমরা দেখতে পাবে ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তার মানে এই যে ডেল্টা ইউ যেহেতু 0, এইটা যেহেতু 0, এইটা যেহেতু কৃতকার্য, এই কৃতকার্যটাই আমার দরকার, এটা দিয়ে এই গাড়ি চলে। কারণ আমরা জানি এই যে কৃতকার্যটা, সেই কৃতকার্যটা গতিশক্তিতে পরিণত হয়। এটা কোন সূত্র বলেছে কৃতকার্য গতিশক্তিতে পরিণত হয়? এটা হচ্ছে কৃতকার্য গতিশক্তি উপপাদ্য, কার্য শক্তি উপপাদ্য। আমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে এটা পড়েছি, গতিসূত্র গতিশক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম বলছে কোন বস্তুর উপর যদি তুমি কাজ করো তাহলে তার তুমি কাইনেটিক এনার্জি বাড়িয়ে দেবে। তোমার বন্ধুকে যদি তুমি ঠেলে দাও তাহলে সে গড়িয়ে পড়ে যাবে, তার গতিশক্তি বাড়বে। তাহলে এই কৃতকার্যটা কে করলো? এটা করলো গ্যাস করলো, বা যে পদার্থটা আছে ওর মধ্যে যে পদার্থ আছে সেই পদার্থ করলো। কার উপর করলো? পিস্টনের উপর করলো। পিস্টনের উপর বা চারিদিকে করলো। সেই পিস্টনের উপর যেটা করবে সেই পিস্টনটা গাড়ির সাথে কানেক্টেড থাকে, তবেই আমার গাড়ি চললো, তবেই গাড়ি চললো। So this is the basic fact of হিট ইঞ্জিন। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এই যে সমীকরণ ডেল্টা কিউ, ডেল্টা ইউ, ডেল্টা ডাব্লিউ, এই তিনটে জিনিস যে আছে এগুলোর মধ্যে তুমি চাও কোন জিনিসটা বেশি হোক? প্রশ্ন হচ্ছে ফর অ্যান হিট ইঞ্জিন, ফর এ হিট ইঞ্জিন, একটা হিট ইঞ্জিনের জন্য, পুরো চক্রীয় প্রসেসের জন্য, ফুল সাইকেলের জন্য, ফুল সাইকেল মানে পুরো চক্রের জন্য ডেল্টা কিউ পেলে তুমি, ডেল্টা ইউ যেটা তুমি 0 পেলে, আর ডেল্টা ডাব্লিউ পেলে। এগুলোর মধ্যে তোমার কোনটা গাঁটের টাকা খরচ করে যায়? কোনটা গাঁটের টাকা খরচের সমানুপাতিক? তোমার মানি ব্যাগের টাকা নেই। ডেল্টা ডাব্লিউ হচ্ছে তোমার খুশি। ডেল্টা কিউটা হচ্ছে তোমার ডেল্টা কিউ, এটা হিট, নেট হিট যেটা তোমার যাচ্ছে। ডেল্টা কিউও নয়, সরি, ডেল্টা কিউও নয়, আমার বলা উচিত ডেল্টা কিউ মানে তো কিউ ওয়ান মাইনাস কিউ টু। এই কিউ ওয়ানটা হচ্ছে তোমার খরচ। ইয়েস অর নো? কিউ ওয়ানটা কি? যে হিটটা আগুন জ্বালিয়ে তুমি সিস্টেমের মধ্যে ঢোকাচ্ছ, ইঞ্জিনের মধ্যে আগুন জ্বালিয়ে যে হিটটা তুমি ওই পেট্রোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ আগুনটা, সেই আগুনটা হচ্ছে কিউ ওয়ান, যেটা আমার তেল খরচার সমানুপাতিক। তার মানে জানবে তুমি পৃথিবীতে যাই কেন, যাই করো, সব ক্ষেত্রে কিন্তু তুমি শক্তি খরচ করো। শক্তিকে কেন তুমি, তুমি একটা এনার্জি বাই করো, সেই এনার্জির জন্য তোমাকে পয়সা পেমেন্ট করতে হয় যে কোনো ক্ষেত্রে। তুমি এখানে গাড়ির তেল যে ভরছো সেখানে কিন্তু তুমি তাপ শক্তি কিন্তু কেনার চেষ্টা করছো, সেই তাপ শক্তিটা প্রপোর্শনাল টু গাড়ির পেট্রোলের অ্যামাউন্ট, সেটা হচ্ছে খরচ। তোমার প্রাপ্তি কি? তোমার প্রাপ্তি কি? এখানে কোন জিনিসটা বেশি করে পেতে চাইবে তুমি? এইটা, এইটা আমি বেশি পেতে চাইবো, এটা প্রাপ্তি। প্রাপ্তি বানান কি রে? পরাফলা দীর্ঘই না হস্যই? দীর্ঘি দিলে কেমন বাজে লাগছে। ওরা ছোটবেলায় খালি বাজে বাজে লাগা আর খারাপ লাগা, হ্যাঁ হস্যইটা ঠিক আছে, ভালো লাগছে, হস্যই হয়। তাহলে এটা আমার প্রাপ্তি, এটা খরচা।
আর আমরা জানি এই সমীকরণ থেকে আমরা দেখলাম ফার্স্ট ল এর সমীকরণ থেকে ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। আর এইটা যেহেতু জিরো, তার মানে ওয়ার্ক ডান যেটা, কৃতকার্য যেটা, ডেল্টা ডাব্লিউ কৃতকার্য যেটা, সেটা বেসিক্যালি কৃতকার্যটাই তোমার ডেল্টা কিউ। এটাই হচ্ছে ডেল্টা কিউ। ডেল্টা কিউ মানে কি? কিউ ওয়ান মাইনাস কিউ টু। তাহলে ডেল্টা কিউ যেটা কৃতকার্য, সেটা কিউ ওয়ান মাইনাস কিউ টু। আর খরচা হচ্ছে তোমার কিউ ওয়ান। তাহলে যন্ত্রের এফিসিয়েন্সি কি হবে? কার্যক্ষমতা আমরা যন্ত্রের ক্লাস 9-এ না 10-এ পড়েছিলাম। মানে কি? কোনো কিছুর কার্যক্ষমতা মানে হচ্ছে প্রাপ্তি বাই খরচা। আমি কি পেলাম বাই আমি কি দিলাম। যেমন ধরে নাও, জীবনে অনেক দিন হওয়ার পর যখন আমাদের দাদু ঠাকুরদারা যখন প্রায় তাদের জীবনের শেষের দিকে চলে যায়, তখন তারা এই হিসেবটা করে, আমি জীবনে কি পেলাম কি দিলাম। কেন করে? কারণ তারা বেসিক্যালি কার্যদক্ষতা বা কার্যক্ষমতা, এফিসিয়েন্সি, এটাকে ক্যালকুলেট করতে চায় যে আমি জীবনে কতটা এফিসিয়েন্টলি কাটিয়েছি। এটা হচ্ছে, তাই আমরা ইঞ্জিনের এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। ইঞ্জিনের কার্যদক্ষতা বা কর্মদক্ষতা, কর্মদক্ষতা দেখবে এক একজন আছে সারা দিন রাত পড়ে যাচ্ছে, অথচ রেজাল্ট কিন্তু 70% টেনে টুনে তুলছে। একজন দেখবে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, একটুখানি পড়লো, ফটফট করে 90% পেয়ে গেল। তাহলে কার কার্যদক্ষতা বেশি? তাহলে এই কার্যদক্ষতা মানে চিরকাল মনে রাখবে, এফিসিয়েন্সি বলতে বোঝায়, এফিসিয়েন্সি বলতে বোঝায় আমি কি দিলাম, কি পেলাম বাই কি দিলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার অফ জাজিং এনি প্রসেস। কোন একটা অ্যাক্ট তুমি করলে, সেই অ্যাক্টে তুমি কতটা এফিসিয়েন্ট হলে, সেটাকে কিন্তু জাস্টিফাই করার জন্য সবসময় নিজেকে জিজ্ঞেস করবে যে আমি কি পেলাম আর কি দিলাম। তাহলে নিশ্চয়ই প্রসেসে কোনো কোথাও গন্ডগোল হচ্ছে। এইটাকে বলা হয় এফিসিয়েন্সি। যদি কম হয় এফিসিয়েন্সি, এটা এই এফিসিয়েন্সি সমান, তাহলে আমি কি পেলাম, কি পেলাম? ডাব্লিউ বা ডেল্টা ডাব্লিউ। কি দিলাম? কিউ ওয়ান। এটা কি বোঝানো যাচ্ছে? বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? সবাই আছিস? দাঁড়া, আমি তো নামটা ভুলে গেলাম, নামটা ভুলে গেলাম। আমাদের নতুন যে মেয়েটা জয়েন করেছো, তোমার তোমার নামটা কি? তোর নামটা কি রে? নামটা ভুলে গেলাম। হুম, যা, দাঁড়া দাঁড়া, কি মুখার্জি বললি? কোয়েল, আচ্ছা কোয়েল, তাহলে ভুলবো না। কোয়েল নামটা ভোলা যাবে না। কোয়েল আমাদের অভিনেত্রী। তো যাই হোক, কোয়েল বুঝতে পারছিস কি বলছি? নাকি একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? আমি কিন্তু খুব স্লো পড়াই, ল্যাদ খেয়ে ল্যাদ খেয়ে পড়াই, বুঝলি? ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। ভালো লাগছে, কিন্তু পড়াশোনা করতে হবে। ফিজিক্স হচ্ছে এমন জিনিস, যদি ফিজিক্সে 3 ধরনের ভয় আছে, এটা বলে দেবো, দাঁড়া, এটা বলে দিই। ভয়ানক জিনিস কখন হয়? তাহলে ডেল্টা ডাব্লিউ মানে কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? এটা সমান পাবো কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, সমান হচ্ছে কিউ ওয়ান বাই কিউ ওয়ান মানে ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। এবার দেখো, আমি কিউ ওয়ান সমান কি পেয়েছি? পেয়েছি এন আর, এন আর এল এন, এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান, এন আর এল এন টি ওয়ান ভি টু বাই ভি ওয়ান। আর কিউ টু, সরি, কিউ কিউ ওয়ান সমান, কিউ টু সমান কি পেয়েছি? এন আর টি টু মাইনাস এল এন ভি থ্রি বাই ভি ফোর। তো এটা যদি আমরা দেখি এখানে বসাই, আর আর এখানে তোমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার কিছু প্রসেস দেখবে, রুদ্ধতাপ প্রক্রিয়া যেখানে হয়, কোথায় কোথায় রুদ্ধতাপ প্রক্রিয়া আছে, কোথায় কোথায় আছে? এটা এবি, বিসি, কোনখানে কোনখানে রুদ্ধতাপ আছে? বিসি আর ডিএ। তাহলে বিসি আর ডিএ তে, তাহলে এখানে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ফর্মুলা কি হবে?
P2, এটা তো P2V2, এটা হচ্ছে P2V2, তাহলে P2V2 টু দি পাওয়ার গামা সমান, এটা P3V3, P3V3 টু দি পাওয়ার গামা। কারণ আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটা বয়েল বলেছিল P1V1 ইকুয়াল টু P2V2। রুদ্ধতাপ প্রক্রিয়া হচ্ছে PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে গামা সমান হচ্ছে CP/CV, আর সিপি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, তাদের অনুপাতটা হচ্ছে গামা। ইট ইজ ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট একটা প্যারামিটার যখন আমরা গ্যাসের মধ্যে দিয়ে কোনো কিছু জিনিস আলোচনা করব। ওকে, এগেন ডি থেকে এ, এই যে প্রসেসটা, ডি মানে কি P4V4, এ মানে কি P1V1, তাহলে আমরা এইটার জন্য লিখবো, ডিএ প্রসেসের জন্য লিখবো P4V4 টু দি পাওয়ার গামা সমান P4V4 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে P1V1 টু দি পাওয়ার গামা। দুটো সমীকরণ পেলে, এই দুটো থেকে দুটো সমীকরণ পেলে, আবার দেখো এই এবি প্রসেসে কি সমীকরণ পাবে গো? এবি প্রসেসটা কি প্রক্রিয়া প্রিয়ন্তন? তাহলে কি পাবে তুমি? P1V1 সমান P2V2 পাবে তো, না পাবে না? থ্রি প্রসেসে কি পাবে? P3V3 সমান P4V4। এই যে চারটে ইকুয়েশন পেলে, আর এই দুটো ইকুয়েশন যে পেলে, সেইখান থেকে তোমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে কি Q1/Q2 সমান T1/T2। সব দিয়ে দিয়েছি, এই সমস্ত ইনফরমেশন থেকে প্রমাণ করবে তোমরা। এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক 1। তাহলে আমাদের কাছে কি কি সমীকরণ আছে? এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, এটা 3 নাম্বার সমীকরণ, এটা 4 নাম্বার সমীকরণ, এটা 5 নাম্বার সমীকরণ, এটা 6 নাম্বার সমীকরণ। এই ছখানা সমীকরণ দিয়ে এটাকে প্রমাণ করবে। তাহলে Q1/Q2 যদি T1/T2 হয়, তাহলে Q2/Q1 টা কি হবে? T2/T1। তাহলে এটা সমান কার্যদক্ষতা সমান 1 মাইনাস Q2/Q1, যেটা হচ্ছে এটা সমান লিখতে পারবো 1 মাইনাস T2/T1। এবার বলো তো দেখি, এই যে দুটো রিজার্ভার আছে, হিট রিজার্ভারটা সম্বন্ধে আমরা বলা হয়নি, আগের ভিডিওতে বলেছিলাম। তোমরা কি সেকেন্ড ভিডিওটা কেউ দেখেছো না দেখোনি, যেটা পাঠিয়েছিলাম? এটা একটা চক্রীয় পদ্ধতি, যে চক্রীয় পদ্ধতির কথা আলোচনা করছি। এখানে হচ্ছে তোমার T1, এটা উচ্চ উষ্ণতা, আর হচ্ছে T2, এটা নিম্ন উষ্ণতা। ইঞ্জিনের ক্ষেত্রে, যদি আমরা ইঞ্জিনের ক্ষেত্রে আলোচনা করি, তাহলে ইঞ্জিনের যে টেম্পারেচারে আগুন জ্বলছে, আগুন জ্বলার টেম্পারেচার, ইঞ্জিনের ভেতরটা যে জ্বলছে তার টেম্পারেচার হচ্ছে T1, আর T2টা হচ্ছে পরিবেশে যেখানে হিটটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বাইরের পরিবেশের উষ্ণতা, পরিবেশের উষ্ণতা এইটা বেশি বলে এইখানে হিটটা ঢুকছে, আর এইদিকে হচ্ছে কৃতকার্য ডাব্লিউ হচ্ছে। এবার বলো তো দেখি, T1 বড় না T2 বড়? যেখানে আগুন দাও দাও করে জ্বলছে সেটা বেশি টেম্পারেচার, না যেখানে আমরা ওয়েদারে বসে আছি ফুরফুরে হাওয়া হচ্ছে সেখানে বেশি টেম্পারেচার? কোনটা? T1 বড়। তাহলে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা একের চেয়ে কম, তাহলে এই একটা পজিটিভ সংখ্যা, তাহলে ইটা লেস দ্যান 1 হবে। তাহলে লেস দ্যান 1 মানে কার্যদক্ষতা লেস দ্যান 1 মানে কি 100% এফিসিয়েন্ট কি হতে পারলো? তাহলে তাহলে ইটা ইজ লেস দ্যান 100%। 1 মানেই 100%, পার্সেন্ট মানে কি একের 100, পার্সেন্ট মানে হচ্ছে একের 100, তাহলে 100 ইন্টু একের 100 মানে হচ্ছে 1, 1 মানেই হচ্ছে তোমার 100%। তাহলে ইটা অলওয়েজ অলওয়েজ লেস দ্যান 100%, সবসময় 100%-এর চেয়ে কম। কখনো 100% হয় না, এরকম কোনো যন্ত্র পাওয়া যায় না যার কার্যদক্ষতা 100% হয়। তাহলে ফার্স্ট ল যেটা বলেছে, কি বলেছে? ফার্স্ট ল বলেছে এমন কোন ইঞ্জিন পাবে না, এমন কোন ইঞ্জিন পাবে না যেখানে
এমন কোনো ইঞ্জিন পাওয়া সম্ভব নয় যেখানে যেখানে তাপীয় ইঞ্জিনের কথা বলছি, তাপীয় ইঞ্জিনের কথা বলছি, যেখানে তাপ শক্তির সম্পূর্ণ কৃতকার্যে পরিণত হয়। বরং কিছুটা তাপ কিছুটা তাপ সংস্থা নিঃসরণ করে। তার মানে কি এই কিছুটা তাপ নিঃসরণ করে, এখানে Q1 না Q2? এটা হচ্ছে Q2। এইটা কি তাপ শক্তি, যেখানে তাপ শক্তি যেটা দিচ্ছে এটা হচ্ছে Q1। কৃতকার্যে পরিণত করে মানে W। সেখান থেকে আমরা দেখতে পেলাম ইটা কার্যদক্ষতা বা কর্মদক্ষতা, এফিসিয়েন্সি, এই জিনিসটা দাঁড়ালো 1 মাইনাস Q2/Q1। তো Q2 তো আছেই, Q2 তো থাকবেই, Q1 তো ঢুকছে, কিছুটা বেরোবেই, তার মানে কিছুটা লস হবেই। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি 100% এফিসিয়েন্ট কোনো যন্ত্র হতে পারে না, কোনো যন্ত্র হতে পারে না। তাতে আমরা তো এটা কার্নোর ইঞ্জিন বলেছি, এটা তো কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি বলেছি। কার্নো ইঞ্জিনে যেখানে কার্নো বলছে যে আমার সমস্ত ইঞ্জিন হচ্ছে এমন ইঞ্জিন যেখানে কোন রকম সব প্রত্যাবর্তক প্রক্রিয়া, কোন রকম কোন ডিসিপেটিভ ফোর্স নেই, কোন রকম ডিসিপেটিভ ফোর্স নেই, সেখানে কোনো লস নেই, এরকম একটা জায়গায় বলছে সেখানেও তুমি 100% এফিসিয়েন্সি পাবে না। তাহলে এখানে আমি কথাটা লিখি যে কার্নোর যে কার্নো চক্রতে সমস্ত প্রক্রিয়ায় কোনো ডিসিপেটিভ ফোর্স বা অবক্ষয়ী বল না থাকায় না থাকায় এই এই চক্রে সর্বোচ্চ তোমার কার্যদক্ষতা পাওয়া যায়, দক্ষতা পাওয়া সম্ভব, পাওয়া সম্ভব। কিন্তু তবুও কার্যদক্ষতার মান 100%, 100%-এর অবশ্যই কম, অবশ্যই 100%-এর কম হবে। সো দিস ইজ দ্য সেকেন্ড ল এর একটা স্টেটমেন্ট, এটাই হচ্ছে সেকেন্ড ল। তাহলে সেকেন্ড ল বললো এমন কোনো মেশিন বানাতে পারবে না, যে মেশিনে এমন কোনো ইঞ্জিন বানাতে পারবে না যাতে 100% এফিসিয়েন্টলি কাজ করে। নেক্সট ফ্রিজের ক্ষেত্রে কি বলছে সেটা আমরা দেখি। ফ্রিজের ক্ষেত্রে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হবে, এই যে চক্রটা, এই যে আমার পিভি চক্রটা, এটা উল্টো দিকে হবে, এটা উল্টো দিকে হবে। এটা যেমন আমরা এঁকেছিলাম, এটা উল্টো দিকে হবে, এই 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 তাহলে দেখো এই টেম্পারেচারটা হচ্ছে T2, এই টেম্পারেচারটা হচ্ছে T1। T2 মানে কি, T2 হচ্ছে যে জিনিসটা ফ্রিজের মধ্যে হয়েছে, মাছ, মাংস, ডিম, বা ধরো তো কোনো একটা তরকারি পুরনো 5 দিনের 10 দিনের বাসি তরকারি বা সবজি যা থাকবে, সেই সমস্ত জিনিসের তাপমাত্রা যেটা কম না বাইরের, আর T2 হচ্ছে বাইরের উষ্ণতা, T1 সরি, T1 হচ্ছে বাইরের উষ্ণতা, আর T2 হচ্ছে মাছ, ডাল যা আছে, মাছ, মাংস যেগুলো তোমরা রাখো, চিকেন ফিকেন মাটন কিছু যা থাকে থাকে, এই সমস্ত জিনিসপত্র যেগুলো রাখা হয় তার টেম্পারেচার, তাদের তাপমাত্রা। তাপমাত্রা কার তাপমাত্রা? এদের তাপমাত্রা। এবার বলো তো দেখি T1 বেশি না T2 বেশি? T1 বেশি না T2 বেশি? যখন কোনো একটা জিনিস ঠান্ডা হতে শুরু করেছে, বাইরের তাপমাত্রা বেশি না ফ্রিজের ভিতরের তাপমাত্রা বেশি? অবশ্যই তোমার
তাহলে T1 বেশি, অবশ্যই T1 ইজ গ্রেটার দ্যান T2। তাহলে এখানে যে ওর ভেতরে যে গ্যাসটা আছে তার কি করা হচ্ছে, প্রথমেই ধরে নাও এখান থেকে আমি শুরু করছি এ বি সি ডি, প্রথমেই সংকোচন এখানে তোমার প্রসারণ করে দিয়েছি, প্রসারণ করে দিয়েছি। এবি হচ্ছে প্রসারণ, সমষ্ণ প্রসারণ, এখানে ক্যালকুলেশন করব না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ করলে কি হয়, সমষ্ণ প্রসারণ হচ্ছে ডি ইউ ইকুয়াল টু 0, তাহলে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। বলো 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 কি বলছো? তীর চিহ্ন তো উল্টো করে দিলাম, উল্টে দিলাম। দেখো আগের থেকে রেফ্রিজারেটর মানে কি, হিট ইঞ্জিনে কি করে, আগুন জ্বালিয়ে দৌড়ায়। এবার রেফ্রিজারেটরের মধ্যে যদি উল্টো করে দাও তাহলে রেফ্রিজারেটর ছুটে ছুটে অন্য বাড়িতে চলে যাবে, পাশের রুমে চলে যাবে তো, তার জন্য আমরা উল্টে দিয়েছি। ঠিক আছে, হ্যালো 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 হ্যালো। ও ভাই, তাহলে এগুলো তো বলবি তাই, এতে তুই এমন করে বলছিস আমি আর তোর গলা শুনতে পাইনি, আমি ভাবছি তুই ভাবছিস অ্যারোটা নিয়ে, সব অ্যারোটাই বলছিস। আই এম সরি, বুঝলি, আই এম সরি। যাই হোক, এবি পদ্ধতি হচ্ছে সমষ্ণ প্রসারণ, ডিকিউ ডিকিউ ডি ইকুয়াল টু 0, ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ, মানে এটা তো পজিটিভ। কেন পজিটিভ, কেন পজিটিভ, কারণ প্রসারণ তো হচ্ছে, এনার চোখের সামনে দেখতে পাচ্ছি প্রসারণ হচ্ছে। প্রসারণ হলেই ভলিউম বাড়ে, তার মানেই পজিটিভ কাজ হয়, তার মানেই পজিটিভ হিট হিট যাবে। পজিটিভ হিট মানে তীর চিহ্ন কোন দিকে হবে, নিচের দিকে না উপরের দিকে? তাহলে সিস্টেমে, তাহলে ডিকিউ হচ্ছে পজিটিভ, তার মানে সিস্টেমে হিট ঢুকবে, সিস্টেমে হিট ঢুকবে। এখানে সিস্টেমটা কে, যাদেরকে আমি সিস্টেম, এখানে কে, সিস্টেমটা কে, যাদের আমি সংকোচন প্রসারণ এইসব করছি, যাদের সংকোচন প্রসারণ এই সমস্ত করছি, তারা কে, তারা হচ্ছে গ্যাস, ফ্রিজের মধ্যে থাকা গ্যাস। ডিকিউ পজিটিভ মানে কি, গ্যাসটা কি করলো, হিটটাকে নিল নাকি মাছের মধ্যে পুড়ে দিল, ভালো করে বোঝার চেষ্টা করো। যে কাটা মাছটা রাখা আছে সেই মাছে কি হিট ঢুকিয়ে দিল না সেখান থেকে শুষে নিল? ডিকিউ ইকুয়াল টু পজিটিভ মানে, ডিকিউ পজিটিভ মানে সিস্টেমে হিট ঢুকেছে, সিস্টেমে হিট ঢুকেছে। সিস্টেম মানে কি, গ্যাস, ওই ফ্রিজের ভেতরে যে গ্যাসটা থাকে, যেখানে সিএফসি ইউজ করা হয়, সেই গ্যাসটা, সেই গ্যাস যদি নিজে হিট নিয়ে নেয় তাহলে মাছ ঠান্ডা হবে না গরম হবে? তাহলে তীর চিহ্ন নিচে কোন দিকে হবে, আপ হবে না ডাউন হবে তীর চিহ্ন কিউ এর? এখানে কি হবে, সিস্টেম তো এখানে সিস্টেম, তাহলে সিস্টেমে কি হলো, হিট ঢুকলো। এ কি বোঝাতে পারলাম আমি? একটু আওয়াজ দাও। পরিষ্কার পরিচ্ছন্ন না বুঝলে প্রবলেম হবে। এই যে সিস্টেম, এই তো বললাম সিস্টেমকে তীর চিহ্ন দিয়ে বললাম, সিস্টেম হচ্ছে যাদের সংকোচন বা প্রসারণ করছি। কাদের সংকোচন একটা মাছ ধর ফ্রিজে ঢুকেছে, তাকে কি গিয়ে টানা হিচড়া করে? তাহলে তো মাছ বেরিয়ে চলে আসবে বাইরের দিকে। আমাদের ফ্রিজের ভিতরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটাকে সংকোচন প্রসারণ করানো হয়। তাহলে সিস্টেমটা কে এখানে, সেই গ্যাসটা, সেই গ্যাসটা কি করলো, সেই সিস্টেমে হিট নিয়ে নিল, হিটটা অ্যাবজর্ব করলো। অ্যাবজর্ব করবে কোথায়, ফ্রিজের মধ্যে যা আছে তাদের থেকে অ্যাবজর্ব করবে, হ্যাঁ কি না? ও আচ্ছা আচ্ছা, এটার জন্য আমি সরি, তাহলে ভালো করে লিখে দিই, দাঁড়া, যাদের তাই ভাবছি যে সংকোচন প্রসারণ করছি, এটা তাহলে তো কি বুঝলি বলতো দেখি, মাছের সংকোচন প্রসারণ করছি। এনিওয়ে, যাই হোক, তাহলে দেখ এখানে তীর চিহ্নটা উপর দিকে ঢুকলো, এবার নিচে T2 টেম্পারেচার, তাই এর নাম দিলাম Q2। এইগুলো তো হিট নিয়ে কোনো কথা বলে না, নো হিট, ডেল্টা কিউ ইকুয়াল টু 0। এখানেও, এখানেও ডেল্টা কিউ 0, কারণ এর ঊর্ধ্বতাপ,
এটা রুদ্ধতাপ। এবার বলো Q1 এই যে সিডি যে প্রসেসটা সেটা হচ্ছে সমষ্ণ সংকোচন। তাহলে এখানে আমরা এবি পেলাম, বিসি প্রসেসে পেয়ে গেলাম ডিকিউ সমান 0, সিডি প্রসেসে আমরা কি পাবো? ডিকিউ সমান, সিডি প্রসেস আবার সমষ্ণ সংকোচন, তাহলে এখানে হবে সিডি প্রসেসে সমষ্ণ সংকোচন। তাহলে সংকোচন যদি হয় তাহলে কি হবে গো? ডিকিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ হবে, আর সংকোচন যেহেতু তাহলে ডি ডাব্লিউটা হবে নেগেটিভ। তাহলে ডিকিউ কি হবে এর ফলে? সিডি প্রসেসে ডিকিউটা কি হবে? নেগেটিভ না পজিটিভ? তাহলে ডিকিউ ও নেগেটিভ হবে। ডিকিউ নেগেটিভ মানে কি? এইটা যদি সিস্টেম হয়, সিস্টেম থেকে বেরিয়ে যাবে হিট। কোথায় বেরোলো? ফ্রিজের বাইরে যদি তুমি দাঁড়িয়ে থাকো হাত দিয়ে, তাহলে দেখবো গরম গরম হাওয়া বেরোচ্ছে। ওইটা হচ্ছে Q1। এবার তাহলে তো এখানে একটা কিছু কাজ করতে হবে, এই পুরো প্রসেসে তো একটা কাজ হবে। এই কাজটা তোমাকে বাইরে থেকে করতে হবে ডাব্লিউ। সেই কাজটা কে করবে গো? ইলেকট্রিক এনার্জি। তাহলে আমি সিস্টেমটা দাঁড়ালো এরকম যে এইটা হচ্ছে তোমার কোনো একটা বস্তু, বস্তু যেখান থেকে হিটটা, যেটা T2 টেম্পারেচারে আছে, যেখান থেকে Q1 পরিমাণ হিট একটা সাইক্লিক প্রসেসের দরুন নিয়ে নিল। নেওয়ার পর শুধু নিতে পারবে না, যদি আমি বাহ্যিক একটা ডাব্লিউ কাজ করি এবং এখানে গিয়ে সেটা Q1 বাইরে অ্যাটমসফিয়ারে পৌঁছে গেল, অ্যাটমসফিয়ারে পৌঁছে গেল। তো দিস ইজ দা, এইটা হচ্ছে তোমার ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিসিটি কস্ট। তার সাথে এটা প্রপোর্শনাল। এই এই যে Q1 সরি Q2, এটা এই যে Q2 Q1 W, এই যে Q2 Q1 W, এখানেও কিন্তু W সমান দেখো, এখানে এই W প্লাস Q2 জুড়ে Q1 হচ্ছে, W প্লাস Q2 জুড়ে Q1 হচ্ছে। তাহলে W সমান এখানে আমি কিন্তু পাচ্ছি আবার একই জিনিস Q1 মাইনাস Q2, যেটা আমি তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে পেয়েছিলাম। এবার বলো তো দেখি এই Q2 Q1 এবং W এগুলোর মধ্যে কোন জিনিসটা তুমি খুব চাইছো? যখন তুমি ফ্রিজ কিনেছো তখন কোন জিনিসটা খুব চাইবে? কোন জিনিসটা খুব চাইবে? ফ্রিজ কিনেছে মানে ইলেকট্রিসিটি খরচা যাতে বেশি হয়, বাবা কাঁদতে লাগে, তাই চাইবি তুই? তুমি চাইবে যে ফ্রিজ কিনেছো বলে বাড়ির সবাই, ফ্রিজের বাইরে যারা থাকবে তারা ঘামতে লাগুক? এটা তো বুঝতে হবে। উই আর ডুইং সায়েন্স। আমরা সায়েন্স করছি, আমাদেরকে একটু কিউরিসিটি রাখতে হবে, বুঝতে হবে খুব সূক্ষ্মভাবে। এই যে ডাব্লিউ Q1 আর Q2 এগুলোর মধ্যে কোন জিনিসটা, একটা ফ্রিজ কিনলে আমি যেহেতু ফ্রিজের ভিতরে গল্পটা জানি, আমি কোন জিনিসটা বেশি হোক মনে প্রাণে চাইবো? Q2। একদম তাই। এইটা হচ্ছে আমার চাওয়া। চওড়া লিখলাম তো, চাওয়া। উফ, বানান আজকাল খুব ভুল হচ্ছে কিন্তু। চাওয়া, এইটা চাইছি বলে কোনটায় আমার চাপ হচ্ছে, কোনটা আমার খরচা হচ্ছে, এইটা আমার খরচ। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে কি পেলাম বাই কি দিলাম, তাহলে এইটা হচ্ছে তুমি পাবে, আর এইটা তোমাকে দিতে হবে। তো এই ফ্রিজের ক্ষেত্রে বা হিমায়কের ক্ষেত্রে সেখানে আর, সেখানে আর এরকম বলে না যে এফিসিয়েন্সি বলে না, এখানে বলে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। বাংলা মানেটা একবার আমরা দেখে নিতে হবে। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, সর্বনাশ, বিটা বলে, এটার নাম হচ্ছে দক্ষতা গুণাঙ্ক। সর্বনাশ, এটা হচ্ছে তোমার দক্ষতা গুণাঙ্ক বলে ফ্রিজের ক্ষেত্রে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে দক্ষতা গুণাঙ্ক। বাংলা ইংরেজিতে এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। তুমি যে ফ্রিজটা কিনে এনেছো তার পারফরম্যান্স কেমন, সেটা আমি আবার বলবো, কি পেলাম বাই কি দিলাম, এটা মনে রাখবে। কি খরচা করলাম,
পেলাম কি, আমার দরকার কি, চাওয়া কি, Q2, দিলাম কি W, আর W সমান আবার কি, Q1 মাইনাস Q2। তাহলে এইটাকে বলা হয় বিটা। তাহলে ফ্রিজের বিটা, রেফ্রিজারেটর বা হিমায়কের সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, সমান হচ্ছে বিটা, সমান হচ্ছে Q2 আমি চাইছি, খরচা করেছি W, তার মানে হচ্ছে সমান Q2 বাই W, মানে আবার আমরা জানি Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। আর আমরা যেহেতু প্রমাণ, তোমাদের হোমওয়ার্ক যেটা আছে তোমরা প্রমাণ করবে যে Q1 বাই Q2 সমান T1 বাই T2, তার মানে বিটা সমান আমার দাঁড়িয়ে যাবে, বিটা সমান দাঁড়াবে T2 বাই T1 মাইনাস T2। তো দিস ইজ বিটা। ওকে, এইটুকু হলো। এবার জাস্ট একটা লাস্ট স্টেটমেন্ট বলে দিই, যেটা তোমাদের সিলেবাসেও নেই কিন্তু তবু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কার্নোর উপপাদ্য। কার্নোর উপপাদ্য, কার্নো বলছে আমি যে প্রসেস বলে দিয়েছি, দুটো আইসোথার্মাল প্রসেস, দুটো এডিয়াবেটিক প্রসেস নিয়ে যে প্রসেস বলে দিয়েছি, সেই প্রসেসে সব থেকে বেশি বেশি এফিসিয়েন্সি আমরা পাবো ইঞ্জিনের। তাহলে কার্নোর বক্তব্য হচ্ছে, এবার দেখো যে কোনো ইঞ্জিন আমরা দেখলাম, যে কোনো ইঞ্জিন, যে কোনো ইঞ্জিন দুটি দুটি উষ্ণতা, আহ, দুটি ভিন্ন উষ্ণতা, উষ্ণতার, এটা কি বলে, রিজার্ভার, আধারের মধ্যে কাজ করে। আধার কার্ড নয় কিন্তু আধার, আধার মানে হচ্ছে কন্টেনার, আধারের মধ্যে কাজ করে। এই যে উষ্ণ তাপের আধার, দুটি উষ্ণতার তাপ আধারের মধ্যে কাজ করে, এই তাপ আধার বলতে বোঝায় হিট রিজার্ভার। হিট রিজার্ভার, এটা সংজ্ঞা কি, হিট রিজার্ভারের সংজ্ঞা কি, হিট হিট রিজার্ভারের সংজ্ঞা হচ্ছে, এটা এমনই একটি জিনিস, এমনই একটা সংস্থা, যার থেকে একটু হিট তুলে নিলে তার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে একটা সংস্থা, তাপ আধার, এটার সংজ্ঞা হচ্ছে, এটার সংজ্ঞা হচ্ছে হিট রিজার্ভারের সংজ্ঞা হচ্ছে, এটার সংজ্ঞা হচ্ছে যে এমন সংস্থা যা তাপের সমুদ্র, তাপের সমুদ্রের মধ্যে একটু তাপ কমুক বাড়ুক, কমলে বা বাড়লে, কমলে মানে ছাড়লে বা গ্রহণ করলে কোনো উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তাহলে ইঞ্জিনের ক্ষেত্রে এটা দু ধরনের জিনিস আছে। একটা দেখো ইঞ্জিনের, যেখানে আগুন জ্বলছে, হু 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 করে আগুন জ্বলছে, সেখানে 1500 1600 ডিগ্রি 1700 ডিগ্রি তৈরি হচ্ছে, 800 900 ডিগ্রি তৈরি হচ্ছে, একটা মোটামুটি প্রায় নিয়ার অ্যাবাউট 100 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হচ্ছে। সেখানে একটু তাপ নিলে গেল, তাতে কোনো যায় আসে না। আর তাপটা বেরিয়ে যাচ্ছে আমাদের পরিবেশে, সেই পরিবেশেও কিন্তু খানিকটা তাপ তুমি দাও আর খানিকটা তাপ নিয়ে নাও, তাতে কোনো যায় আসে না। তাহলে এই যে দুটি উষ্ণতা আধারের কথা আমি বললাম, দুটি উষ্ণতার তাপ আধার, একটা হচ্ছে তোমার T1 বলেছিলাম, বেশি উষ্ণ, যেটা হচ্ছে তোমার ইঞ্জিনের ভিতরে আগুনের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা। আর একটা হচ্ছে T2 বলেছিলাম, সেটা হচ্ছে কম উষ্ণ, সেটা হচ্ছে তোমাদের আমাদের প্রকৃতির উষ্ণতা, যেখান দিয়ে কোনো গাড়ি বাইক টাইক গেলে, পেট্রোল বাইক গেলে যে গরমটা পেট্রোল বাইকটা চারিদিকে দেয়, তাতে এমন হয় না যে ওটার জন্য হু হু করে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সব আগুন জ্বলতে 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 চলে যাচ্ছে, তা হয় না। প্রকৃতির কিন্তু উষ্ণতা তেমন কোনো পরিবর্তন কিন্তু হয় না। তো এরকম সংস্থা যাদের একটু তাপ নিলাম বা দিলাম, তাতে তাদের টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না, তাদেরকে বলা হয়, কি বলা হয়, হিট রিজার্ভার। এই হিট রিজার্ভার দুটো টেম্পারেচারের হয়, একটা বেশি একটা কম। যারা বেশি যে উষ্ণতার হয়
তাদেরকে বলা হয় কি? সোর্স। এদেরকে বলা হয় সোর্স। সোর্সকে বাংলায় কি বলে? তাপ উৎস। এটাকে বলা হয় সোর্স। তাহলে বেশি উষ্ণ যেটা হবে, বেশি উষ্ণ রিজার্ভার যেটা, এটাকে বলবো সোর্স। আর কম উষ্ণ যেটা, সেটা বলবো সিঙ্ক। সোর্স মানে হচ্ছে তাপের উৎস, যেখান থেকে তাপ সৃষ্টি হয়েছে, তাপ ঢুকছে সিস্টেমে, বা যেখানে বেশি পরিমাণ আছে। আর সিঙ্ক মানে হচ্ছে তাপ গ্রাহক। তাই কার্নো বলছে, কার্নো থিওরেম কি? কার্নো থিওরেম বলছে যে দুটি নির্দিষ্ট উষ্ণতার, নির্দিষ্ট উষ্ণতার সোর্স এবং সিঙ্কের মধ্যে, সিঙ্কের মধ্যে থাকা, থাকা সমস্ত ইঞ্জিনের মধ্যে, সমস্ত ইঞ্জিনের মধ্যে কার্নো ইঞ্জিনের, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা সব থেকে বেশি। সবচেয়ে বেশি, এটা উনি বলেছেন। শুধু এই স্টেটমেন্টটা মনে রাখবে, কার্নো থিওরেম বলছে যে আমি যে প্রসেসে বলেছি, দুটো আইসোথার্মাল, দুটো এডিয়াবেটিক্স দিয়ে আমি যে প্রসেসটা বলেছি, সেই প্রসেসটাতেই আমি সব থেকে বেশি এফিসিয়েন্সি পাবো, কর্মদক্ষতা পাবো। কিন্তু সেটা 100% নয়। কিন্তু তবুও আমি যেটা বলবো, আমার ওই প্রসেসে সব থেকে বেশি পরিমাণ কিন্তু আমরা কর্মদক্ষতা পাবো। এটা কারণও বলে গেছে। ওকে, তো এই পর্যন্ত তোমাদের থাক, এবং থিওরিটা মোটামুটি শেষ হলো। নেক্সট ডে, কালকে 1 PM, তাই তো? তোমাদের গুড নাইট করে দিলাম। কাল 1:30 PM, একদম শার্প মোটামুটি ওরকম টাইমে শুরু করব। 1:30 PM কালকে আমরা অবশ্যই অনলাইন, আমি তো যাইনি বললাম, অবশ্যই অনলাইনে কালকে করব। যদি কেউ ক্লাস এই টাইমে না করতে পারো, অবশ্যই রাত্রের মধ্যে দিয়ে করে নিও। আর রবিবারটা চেষ্টা করো তোমরা মানে জয়েন করতে। কালকে কিন্তু আমরা আহ, যদি এখান থেকে কিছু জিনিস বাদ থাকে, দু একটা জিনিস সেগুলো করাবো, করানোর পর কিন্তু আমরা একদম শুরু করে দেবো। নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করব ইলাস্টিসিটি। এবার গাড়ি কিন্তু ভরভর ভরভর করে এগোবে। ওকে, আমাকে একটু সঙ্গ দাও, নইলে কি হবে বলো তো? আলটিমেট প্রতি